আমার অবস্থা পুরো বেগতিক। আমি এত চঞ্চল, হাসিখুশি একটা মানুষ ছিলাম। সারাদিন কত হেসে খেলে বেড়াতাম। আর এখন কয়দিন, কয় মাস যাবৎ প্রাণ খুলে হাসি না। কে জানে, নিজেকে যেন আমি বুঝতে পারি না। এমন হয়ে যাচ্ছি আমি। কেন এত কিছু সহ্য করছি? এতটা অবহেলা, এত তাচ্ছিল্য, পরও আমি তার পিছু ছাড়তে পারছি না। আমি শিওর, কেন আমি জানি না। ভালোবাসতে যেমন কারণ লাগেনি, এখনো কোনো কারণ নেই। আমার রুমমেট জিনিয়া, বান্ধবী রুম্পা, ডিপার্টমেন্টের ফ্রেন্ডসরা পর্যন্ত আমাকে কত বুঝায়, নিজেও ভালোটা বুঝে নিতে বলে। অথচ আমার ভালো থাকার সম্বল একটা মানুষ, আর সে অনিক। এরপর কেটে গেল প্রায় একটা বছর। এর মাঝে অনিকের সাথে দেখা হওয়ার কোনো চান্স পেলাম না। সেই এসএসসি করছে অন্য ভার্সিটিতে। অনেক চেষ্টা করেও ইউনিভার্সিটিতে নাম পর্যন্ত জানতে পারলাম না। জানার কোনো সোর্সও নেই। ফেসবুক থেকে আমাকে ব্লক করেছে। অবশ্যই ফেক আইডি খুলে তাকে ফলো করতাম, কিন্তু তাতে লাভ হতো না। দূরে গেলে নাকি ভালোবাসা কমে যায়, আর আমার না পাওয়া ভালোবাসা দূরে গিয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। কত অদ্ভুত ব্যাপার। আমি প্রায় এক প্রকার অসুস্থ হয়ে পড়লাম। আগে তাও পড়াশোনা করতাম একটু আধটু, এখন টোটালি অফ। বইয়ের কাছেও যাই না, লেখাপড়া একদম ছেড়ে দিয়েছি। রুমের দরজা জানালা বন্ধ করে অন্ধকার করে শুয়ে থাকি সারাক্ষণ। খাওয়া দাওয়া কোনো ঠিক ঠিকানা নেই। হলে আমার যেন রুমমেটের প্রবলেম হচ্ছে, তা বাসায় চলে এসেছে। সন্ধ্যা বাবা মায়ের বাসায় এসে আমাকে প্রতিদিনই সারাক্ষণ রুম বন্ধ করে থাকতে দেখে তাদের চিন্তা বেড়ে গেল। কাজের লোক যারা আছে তারাও বাবা মাকে বলছে আমার কথা। বাবা মা 15 দিনের ছুটি নিল আমায় সময় দেওয়ার জন্য। এত বছর পর এসে হয়তো তাদের মনে হয়েছে আমাকে সময় দেওয়ার কথা। বাবা প্রতিদিন এসে বলে, চলো মা, এখানে ঘুরতে যাই, ওখানে যাই, এদেশে যাই, তোমার ভালো লাগবে। আমি সেভ না করে দিই, আমি যাব না। মা সারাক্ষণ আমার পাশে বসে থাকবে, তার জীবনের বিভিন্ন গল্প অভিজ্ঞতার কথা শেয়ার করেন। আমি অন্য সময় হলে হয়তো অবাক হতাম যে আমার মা এত কথা বলতে পারে, কিন্তু এখন সময় এসেছে আমাকে কিছু ভাবার না। হুট করে আমি বিরক্ত হয়ে মাকে বলি, মা, তোমার কথা আমার মাথা ব্যথা ধরে গেছে, প্লিজ যাও, আমি ঘুমাবো। তখন আমি মায়ের দিকে তাকাই না। হয়তো তাকালেই দেখবো দুটো চোখ ছলছল করছে। টুপ করে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়বে। এক্ষুনি আমার দুশ্চিন্তা, বাবা ডায়াবেটিক্স আরো বেড়ে গেল। বাবা মা দুজনই চাকরিজীবী, ইতি টানলেন। পুরো পরিবারটাই থমকে গেছে যেন। বাবা হাল না ছেড়ে সাইকিয়াট্রিক্স এর সাথে কনসাল্ট করলেন। একবার না, অনেকবার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করলেন। মিট করার সময় আমি আর পেলাম না। এর মাঝে ভাইয়া বাসায় আসলো। বাবা মা ভাইয়াকে বিয়ে দিয়ে দিল। ভাবির নাম জাহিন। চোখ দুটো ভীষণ মায়াবী, পাকিস্তানদের মতো খাড়া নাক। এ নাকের জন্য ভাবিকে বাঙালি মনে হয় না। আমি খেয়াল করতাম বিয়ে 2 দিনের মধ্যে ভাবি আমাকে আপন করে নিল, যেন আমি তার কত চেনা নিজের আপন বোন। ভাইয়ার বিয়ে চতুর্থ দিন কনফার্ম করলো আমাদের ফ্যামিলির সবাই নেদারল্যান্ডস যাচ্ছে বেড়াতে। আমি কোনো ভাবি আমার যাওয়া ক্যান্সেল করতে পারলাম না। ভাবি কসম দিয়ে দিল যেতেই হবে। অগত্যা 15 দিনের জন্য দেশ ছাড়লাম, আমার পরিবার সবাই। আমস্টারডাম সিটিতে পৌঁছে আমার মনে হলো ঢাকা শহরে যেমন ঘন্টার পর ঘন্টা কাটানোর কাছে এই শহরটা যেন স্বপ্নপুর। যদিও আমার দেশ কম সুন্দর না। নেদারল্যান্ডস সফরের 3য় দিনে সপরিবার সি বিচে গেলাম আমরা। সমুদ্রের পানিতে নেমে আমার কি যে উল্লাস! অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম, প্রায় 1 থেকে 1.5 বছর পর। আমাকে এত প্রফুল্ল দেখে আমার পরিবার সবাই যে কি খুশি, এই আমিটাকে হয়তো খুঁজছিল তারা। সমুদ্রের ঢেউ একটু পর পর ভিজিয়ে দিচ্ছে আমায়। চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলাম। এভাবেই অনেকক্ষণ কাটার পর ভাবি এসে টানতে টানতে বাড়ি নিয়ে এলো হোটেলে ব্যাক করার জন্য। আমি নাছোড়বান্দা, এখনই ফিরবো না। হঠাৎ খেয়াল করলাম ভাবি পিছনে অনেকটা দূরে নেভি ব্লু টি শার্ট পরা কেউ কোমরের সমান পানিতে দাঁড়িয়ে ডুবে যাওয়া সূর্যের পানি চেয়ে আছে। আমার হাত থেকে ভাবি হাত ছাড়িয়ে আমি ছুটে গিয়ে আষ্টে পৃষ্ঠে চাপটে ধরলাম মানুষটাকে। এই যে আমার প্রাণ ভোমরা, একে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারতাম না। পুরো শরীর কাঁপছে আমার। মুহূর্তে আমাকে ছুঁড়ে ফেলে দিল সে প্রায়।
পড়ে যাওয়ার আগে আবার ধরে ফেললাম। আমি তার দিকে তাকিয়ে আছি। সেই চিরচেনা মুখ, যা দেখে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। হোয়াট দি হেল ইস ইটস? অনিকের চোখ মুখে বিরক্তের ছাপ ভেসে উঠেছে। আমি তোতলাতে তোতলাতে বললাম, আপনি কেন আমার সাথে এমন করেন? জাস্ট শাট আপ। কেন আমার পিছনে পড়ে আছো? তোমার জন্য কি আমি মরতেও শান্তি পাবো না? আমি কাঁদতে কাঁদতে আবার তাকে জড়িয়ে ধরলাম। কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সে আমাকে ছাড়িয়ে সজোরে আমার গালে চড় দিয়ে বসলো। কারো উপর আছড়ে পড়া মনে হলো। তাকিয়ে দেখি ভাইয়া রক্তচক্ষু করে তাকিয়ে আছে অনিকের দিকে। ভাইয়া কিছু বলার আগে ভাবি অনিককে সরিটলি বলে বিদায় করে দিল। ভাইয়া ভাবির সাথে রাগ দেখিয়ে আমাকে নিয়ে পাড়ে উঠে আসলো। আমি জাস্ট ওই মুহূর্তটাকে ভুলে আছি। মা আমার কাঁধে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করে চলেছে, এই ছেলেটা কে? তুই ওকে এভাবে জড়িয়ে ধরছিস কেন? আশ্চর্য তো। কে ও? আর কত প্রশ্ন। আমি কিছু বলার মতো অবস্থায় ছিলাম না তখন। রাতে আমার জ্বর আসলো। প্রথমবার নির্লজ্জের মতো বাবার কাছে অনেক কিছু চাইলাম। বাবা মা দুজনেই হতভম্ব। একটা ছেলের জন্য আমি এমন উন্মাদের মতো হয়ে যাব, সেটা হয়তো কেউ ভাবেনি। তাদের এই স্ট্রং মেয়েটা থেকে হয়তো এটা আশা করেনি। আমি এমন ধাঁচের মেয়েই ছিলাম না। অথচ বাবা আমাকে নিশ্চিত করলেন আমাকে তিনি যে কোনো কিছুর বিনিময় হলেও অনেককে এনে দিবে। বাবা অনেক খোঁজ খবর নিয়েও আমস্টারডাম শহরে অনিককে পেল না, কিন্তু এয়ারলাইন্স থেকে খোঁজ পেলে গতকাল ফ্লাইটে বাংলাদেশ থেকে ট্যুরে আসা 6 সদস্য টিম চলে গিয়েছে। বাবা মার মাথায় হাত রেখে বলল, বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ মা, আমি তোকে খুঁজে এনে দিব। আমার অবস্থা আরো খারাপ হলো, পাগলের মতো হয়ে গিয়েছি একদম। সারা দিন রাত কান্নাকাটি করতে থাকি। আমার অবস্থা এরকম হয় ইমার্জেন্সি বাংলাদেশে নিয়ে আসলো আমাকে। বাসায় আসার পর অবস্থা আরো অবনতি হলো। কাউকে চিনতে পারছি না। আমার ট্রিটমেন্ট চলতে লাগলো। এভাবেই কেটে গেল আরো কয়েকটা মাস। আমি একদম রুমে বন্দি হয়ে থাকতাম। খাওয়া দাওয়া সব নিজের রুমে। পুরোপুরি স্বাভাবিক আমি হতে পারিনি। এর মধ্যে একজন 25 কি 26 বয়সী ভদ্রলোক আমার সাথে মাঝে মধ্যে দেখা করতে আসত। ভাবির কলেজ ফ্রেন্ড নাকি। এত হতাশা আর ডিপ্রেশন মাঝে তার সাথে কথা বলতে একটু হলো হালকা লাগতো নিজেকে। এর মাঝে আমি একদিন রাতে ডাইনিং খেতে গেলাম। কয়দিন পর আমি ওই রুমটা থেকে বের হয়েছি কে জানে। আমাকে দেখে মা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি খেতে পারলাম না, অনেকদিন নিজের হাতে খাইনি, বাবা খাইয়ে দিচ্ছে। আমার খাওয়া মনোযোগ নেই। তা দেখে খাওয়ার মধ্যে বাবা বললেন, অনিক হাসান। বাবার নাম সায়েদ আল হাসান। বাসা উত্তরা 11 নং সেক্টরে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে মাস তিনেক আগে। দুই ভাই এক বোন। ছেলেটা সবার বড়। ওরা হলেও ঢাকায় আসে ছেলে জন্মের আগে থেকে। আমি জাস্ট থমকে গেলাম। বাবা আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ বাবা। বাবা বলেন, তোমার এই হাসি ভরা মুখটা দেখতে চেয়েছিলাম মা। এরপর থেকে শুরু হয়ে গেল আমার উপর সবার অত্যাচার। একদম স্টেপ চিপা রেখে দিয়েছে আমাকে। আমি যতদিন না পর্যন্ত স্বাভাবিক হচ্ছি ততদিন পর্যন্ত বাবা অনেকের বাসায় প্রপোজাল পাঠাবে না। কোনো বাবা মাই তার ছেলের গলায় নিশ্চয় হাফ মেন্টাল মেয়ে ঝুলিয়ে দিবে না। ভাবির সাথেও এই কয়েকদিনে আমার ক্লোজ হয়ে গেলাম। কত গল্প যে আমার করতাম। সারাক্ষণ প্রায় ঘুমাতে যেতাম, লাঞ্চ করতাম বাইরে, শপিংও যেতাম, কখনো বাসায় সবাই মিলে উইকেট ট্যুর দিতাম, শুধু আমার স্বাভাবিক জীবনটা ফিরে পাওয়ার জন্য। মিস্টার ফারহান ইমতিয়াজ এর সাথে কয়েকদিন আলাপের উপলব্ধি করলাম জীবনে অন্তিম মুহূর্তেও হাল ছাড়তে নেই। মিস্টার ফারহান ইমতিয়াজ হলো ভাবির সেই কলেজ বন্ধু, পেশায় সাইকিয়াট্রিস্ট। সে হিসেবে তিনি এখন আমার পরিচিত। আমার সম্পর্কে মিস্টার ফারহান শুধু এইটুকু জানবেন, অনিক নামে এই ছেলের জন্য আমার এই অবস্থা। সে আমাকে ভালোবেসেছে না, ব্লা ব্লা। মিস্টার ফারহানকে আমি অনিকের ব্যাপারে সব বলতাম, A to Z। অন্তত মনোযোগ দিয়ে শুনে তিনি চুপ করে রইলেন। আমার বিরক্তের শেষ নেই। এই মানুষটার বাইরে হলে তার সাপোর্ট নিজের লোকেদের চেয়ে কোনো অংশে কম নয়। এই যে ইদানিং আমি সারাক্ষণ হাসি গল্প করি, তার পিছনে এই লোকটাও তো বড় অবদান আছে। আর এখন সে চুপ করে আছে। তাকে চুপ করে থাকা যেন আমি এসব বলছি। নিশু মিস্টার ফারহান হাসলেন। আবার হাসি থামিয়ে বলেন, মন দিয়ে শুনবে নিশু, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। পছন্দ করার কারণ অবশ্যই নেই।
তবুও পছন্দ করি। বলতে পারো ভালোবাসি। সেও আমাকে ভালোবাসতো বলছি কারণ এখন তার ধারণা আমাকে পছন্দ করে না। সে নাকি এতদিন ভালোবাসেনি, জাস্ট ভালো লাগতো। এখন ওর মনে হচ্ছে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক ডিফারেন্স। জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আর যদি হয় এটা একতরফা তাহলে তো সেই সম্পর্কে কোনো মানে নেই। অবশ্য আমি জোর করিনি, কারণ সংসার কিংবা সম্পর্ক এটা হলো মাটির পুতুলের মতো। যত্ন তৈরি করা থেকে শুরু করে সময় মতো যত্ন রাখতে হয়। হাত ফসকে গেলে শেষ। সম্পর্ক এমন, নিজে চাচ্ছি সে সময় বুঝুক, নিজে কি তা খুঁজুক। আমি অবশ্যই ওর অপেক্ষা করছি। নাম কি মেয়েটা? আলি। ভালোই তো। হ্যাঁ ভালো। তোমাকে এই ঘটনা কেন বলছি জানো কেন? আচ্ছা, আর একটা বিষয় বলি। আমাদের জীবনটা বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসায় আবদ্ধ আমরা নিজেরাই করতে চাই। অথচ দেখো, এই বাহিরেও একটা সুন্দর জীবন কিন্তু আছে। কি নেই? আমাদের জীবন সবই আছে। আবার একটা বদলে পরিপূর্ণ অপরটা আছে। কিন্তু আমরা তা উপভোগ করতে পারি না, কারণ সেটা আমাদের কাছে পানি ভাত হয়ে গেছে। আমরা চাই অসাধারণত্ব, সাধারণ কোনো কিছু আমার উপভোগ করতে পারি না। যে জন্যই আমরা কেয়ারিং ভালোবাসা চাই। কিন্তু সেটা যে অতিরিক্ত কিছু না হয়ে যায়। তরকারিতে অতিরিক্ত লবণ দিলে পুরো তরকারিটাই অখাদ্য হয়ে যায়। বাস্তবিক কিছু কিছু ব্যাপারও এরকম। এই জন্য আমরা বলি অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত ভালোবাসা, কেয়ারিং চাওয়া কোনোটাই আমাদের জন্য ভালো না। এভরিথিং হেজ ইজ লিমিটেশন। দেখো নিশু, অনিককে তুমি ভালোবেসেছো ঠিক আছে, কিন্তু কোনো এক পর্যায়ে গিয়ে সেটা হয়ে গিয়েছে অতিরিক্ত। আবার অনিক তোমাকে ভালোবাসে না, এটা অন্তত তুমি ডিজার্ভ করো না। এটাও তোমার ভাবা উচিত। একতরফা কোনো কিছু হয়তো হয়ই না, এমন তো হতে পারে সে যে বিয়ে সম্পর্কে জড়ানো যাচ্ছে না। এত ঘটনা শুনে আমার সেটা মনে হয়। এর মাঝে বিয়ের সম্বন্ধ করতে চাইলে সেক্ষেত্রে আঙ্কেলও সম্মানানি হতে পারে, কারণ এটা স্পষ্ট অনিক তোমাকে ভালোবাসে না। আমার মনে হলো মিস্টার ফারহান আসলেই পাগল হয়ে গিয়েছে। কি বলে সব গাধা! সেটা সময় হলে বোঝা যাবে। আচ্ছা, বাদ দাও এসব। নিশু, ধরো, আই মিন জাস্ট ইমাজিনেশন, আমি আলিভাকে খুব পছন্দ করি এবং সেও আমাকে পছন্দ করে। তারপর আমরা চুটিয়ে প্রেম করতে শুরু করলাম। আমাদের কত স্বপ্ন, কত লক্ষ্য। হঠাৎ আমার শরীর খারাপ হলো, ভয়ানক খারাপ। আমি পরিবারের কাউকে জানিয়ে ডক্টরের কাছে গেলাম এবং কিছু টেস্ট ফেস্ট করে আমার ক্যান্সার ধরা পড়ল। সেই ডিজিজের আসল নাম হলো মিউকোরিয়াম। মিস্টার ফারহান একটু থামলেন। আমি বললাম, কফিটা ঠান্ডা হচ্ছে। তিনি কফির মগ হাতে নিয়ে আবারও বলতে শুরু করলেন। আমার রোগের কথা শুনে আমার সব স্বপ্ন, লক্ষ্য, উপলক্ষ্যগুলো জাস্ট আমি ভুলে গেলাম। তবে আমার বিন্দুমাত্র খারাপ লাগা বা কষ্ট হলো না, কারণ আমার মানুষ মাত্র মরণশীল। একদিন তো মারাই যাব। আমার ভয় শুধু আমার বাবা-মা, আমার ভাই-বোন আর আলিভাকে নিয়ে। তারা ব্যাপারটা স্বাভাবিকভাবে কখনোই নিতে পারবেন না। আমি ট্রিটমেন্ট চালিয়ে গেলাম। রোগ যখন হয়েছে চিকিৎসা তো করতেই হবে, তাই না? কিন্তু ধীরে ধীরে আমি আরো বেশি দুর্বল হতে লাগলাম। আমার রোগটা আরো প্রশস্ত হলো। চিকিৎসার কারণে অনেক পেশেন্ট সুস্থ হয়, আবার অনেকেই হয় না। সবাই যেহেতু ভাগ্য আর আহাতের উপর নির্ভরশীল, তাও আমিও চেষ্টা চালিয়ে গেলাম। এর মধ্যে একটা ব্যাপার হলো, আলিরা আমার কাছে সময় চায়, দেখা করতে চায়, সব সময় পাশে চায়। কিন্তু তা দিতে আমি অপারগ। তাকে আলিনা রেগে যায়, পাগলামি করে। ওকে শান্ত করার জন্য আমি সবটা ওকে বলে দিলাম। এখন নিশু, তুমি বলো তো এই পরিস্থিতিতে আলিনার কি করা উচিত? আমি স্বাভাবিকভাবে বললাম, সিচুয়েশন না ফেস করে কোনো কিছু বোঝা বা বলা যায় না। আমি লক্ষ্য করলাম মিস্টার ফারহান এর চোখে ভিজে আছে। মুহূর্তে সেটা মুছে ফেলে তিনি মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বলল, নিশু, তুমি জানো তোমার ঠোঁটের নিচে যে তিলটা আছে সেটাই তোমার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। তার চেয়ে বড় কথা, তোমাকে দেখে যথেষ্ট ম্যাচিউর এবং খুব বুদ্ধিমতী মনে হয়। কিন্তু তুমি খুব বুদ্ধিমতী না, সামান্য বুদ্ধিমতী। আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, বুঝলে? আমি এখন বের হব। সি ইউ। মিস্টার ফারান চলে গেলেন। ওনার কথাগুলো ধারে কাছেও আমি যেতে চাই পারছি না। কি বলবো? আমি ভাবি রুমে গেলাম। ভাবি উপন্যাস পড়ছে। আমাকে দেখে বই বন্ধ করে বলল,
রায়বাগিনী নন্দিনী মুখ শুকনো কেন? ভাবি আমার বন্ধুটা একটা স্ট্রেঞ্জ মানুষ। কি সব উল্টোপাল্টা কথা বলে। আমার কাছে এখন সত্যি ওনার মাথায় সমস্যা মনে হয়। ভাবি হেসে বলল, এতদিন মনে হয়নি? এতদিন তো ভালোই কথাবার্তা বলতে, ইদানিং এমন সব কথা বলো যা শুনে আমি হতাশ হয়ে যাই। কেন? কি? বলে ফারহাদ। আজকে বললে তার নাকি নিউকোরিয়াম হয়েছে। ভাবি চিৎকার করে বলে উঠল, ও মাই গড, কি বলছি নিশু? হবে? কবে হলো? আমি ভেঙচে পড়লাম, হয়নি, এমনিতেই জাস্ট উদাহরণ দিয়ে বলেছে। শিট নিশু, শোনো, তুমি এত দিন সুস্থ ছিলে না, তাই ওর কথা তোমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। আর ও তোমাকে স্বাভাবিক করার জন্য বিভিন্ন ট্রিক্স খাইয়েছে। এখন তুমি স্বাভাবিক হয়েছো, তাই হয়তো তোমাকে কিছু বাস্তবধর্মী কথা বলছে, যাতে তুমি এগুলো উপলব্ধি করতে পারো, জীবনে কঠিন পরিস্থিতিতে স্ট্রং থাকতে পারো। ভাবি, তুমি আমাকে তুমি তুমি করে বলছো কেন হঠাৎ? ভাবি পাত্তা না দিয়ে বলল, আচ্ছা নিশু, তুই পড়াশোনা আবার শুরু কর, ইয়ার লস হতে পারে, তাই বলে টোটালি অফ তো করতে পারিস না। এই যুগে পড়াশোনা ছাড়া ভাত নেই। অবশ্যই তোর অনিক না চাইলে সেটা অন্য ব্যাপার। আমার পক্ষে কিছু আর পড়াশোনা সম্ভব না। ভাবি একদম মন উঠে গেছে। ভাবি কপাল চাপড়ে বলল, হায় খোদা, পুরো মনটাই একটা ছেলেকে দিয়ে বসে আছিস যে। আচ্ছা নিশুমণি, তুই বিয়ের পর সারাদিন রাত অনেকের দিকে তাকিয়ে থাকিস, সংসার করা লাগবে না, মন তো ওইখানে, কি যে বলো না গো। ও মাই গড নিশু, উফ, তুই তো তুই তো ব্লাসিং করছিস রে। আয়নায় দেখ, দেখ, হাহা। ভাবি হাসতে লাগলো। আমি ও হেসে ছাদে চলে এলাম। বাসার ছাদে আমি খুব একটা যেতাম না, কিন্তু ইদানিং খুব ছাদে যেতে ইচ্ছে হয়। খুব ভোরে ঘুম থেকে উঠে ছাদে এসে সূর্যোদয় দেখতে ইচ্ছে হয়, আবার সন্ধে হওয়ার আগেই সূর্য দেখতে ইচ্ছে হয়। ইদানিং সবই ভাল লাগে, সব। মায়ের কাঁধে মাথা রেখে ঘুমাতে ভাল লাগে, মায়ের জীবনের গল্পগুলো শুনতে ভাল লাগে, বাবার সাথে দাবা খেলতে আমি এক পায়ে দাঁড়াই, যদিও বারবার বাবার সাথে হেরে যাই আমি। তিনি জিতেছিলাম, তবে সেই খেলা আমাকে সাপোর্ট করেছে মা, ভাবি আর মিস্টার ফারহান। হিহি। রাত ঠিক 12টা। আমার ফোনে আননোন নাম্বার থেকে টেক্সট আসা। টেক্সটটা এরকম, তুমি জানো না, একখণ্ড মেঘের জন্য কি বিশাল মরুভূমি, অভ্যন্তরে তুমুল সাইমনের বৃষ্টি, চৈত্রের নিচে পড়ে যায় অক্ষম ক্ষোভে। শুভ জন্মদিন ইউএসএস, আইএসএ। সব কথা শেষ হলে পরের খাত জানাবে তোমায়। তুমি এসে খুলবে দুয়ার, দেখা হবে না।